নমস্কার, আমি তরুণ ঘোষ। গতকাল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান ডক্টর ইউনূস, তিনি প্রধানমন্ত্রীকে ফোন করে আশ্বাস দিয়েছিলেন যে ওখানকার সংখ্যালঘু যারা আছে তাদের এটা নিরাপত্তা নিশ্চিত হয় সেদিকে উনি নজর দেবেন। কিন্তু যা খবর আমাদের কাছে আসছে তাতে কিন্তু অত্যাচার বন্ধ হয়নি, বরং অত্যাচার বেড়েছে। আমাদের কাছে যা খবর আসছে তার থেকে অনেক বেশি খবর আসছে নিশ্চয়ই কেন্দ্র সরকারের কাছে, কারণ তাদের ইন্টেলিজেন্স বেস অনেক বেশি। আমরা তো পাচ্ছি সমাজ মাধ্যম থেকে, আমরা যে সমস্ত পাচ্ছি সেগুলোই আমরা দেখাচ্ছি। কিন্তু আমার কাছে যা ভিডিও আসছে, যা ছবি আসছে, সেগুলো ভিডিওগুলো দেখানো যাবে না, কারণ ইউটিউব গাইডলাইন অনুযায়ী আমি ওই ভিডিও দিতে পারবো না। কিন্তু যে সমস্ত কমেন্ট আসছে, আমি দু চারটে কমেন্ট আপনাদের পড়ে শোনাচ্ছি, তাহলে বুঝতে পারবেন বাংলাদেশের বর্তমান কি ভয়াবহ অবস্থা। একজন লিখছেন, আজ রাত 1টায় রংপুরের জামতলায় হিন্দুদের বাড়িতে আগুন দেওয়া হয়, লুট করা হয়েছে। এ সময় একজন হিন্দু গৃহবধূ ধর্ষণের শিকার হন। আরো লম্বা লিখেছেন, আমি অতটুকু পড়ছি না, সেখানে যা যা লেখা হয়েছে না পড়াই ভালো। দাদা, আজকেও বাংলাদেশের মন্দির ভেঙে ফেলা হয়েছে। আপনি যখন ভিডিও করছেন এই মুহূর্তে এমন একটা ঘটনা ঘটেছে ঢাকাতে। এই ছবিটা আমার কাছে এসছে, এই দেখুন সেই ছবি, মূর্তি ভাঙার ছবি, সমস্ত ভেঙে টেঙে দিয়েছে। আমরা হিন্দুরা আর বাংলাদেশে ভালো নেই। আমাদের বাড়ি ঘর ভাঙচুর, অগ্নিসংযোগ, মন্দির ভাঙচুর, অগ্নিসংযোগ করেছে। আমাদের কোনো স্বাধীনতা নেই বাংলাদেশে। দাদা, প্রচুর পরিমাণে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার চলছে, এখনো চলছে। এরা মুখ খুলে সাহস করে কিছু বলতে পারছে না। ভিতরে ভিতরে অনেক অত্যাচার চলছে। হিন্দু মা বোনেরা রাতে বাসায় থাকতে পারছে না। আওয়ামী সংখ্যালঘুদের মাথা ন্যাড়া হয়ে গেছে, আওয়ামী সংখ্যালঘু যারা আওয়ামী লীগ করে তাদের মাথা ন্যাড়া হয়ে গেছে। ঘর বাড়ি ছাই, শূন্য ভিটে মাটিতে নৃত্য চলছে, ডিজে নৃত্য চলছে। এখন সুরক্ষা দিয়ে কি লাভ? ডিজে চালিয়ে ডান্স হচ্ছে। একজন মুসলিম লিখছেন, সংখ্যালঘুরা তো দূরের কথা, আমরা মুসলমানেরাই রেহাই পাই না। বিএনপির ক্ষমতার দাপটে ঘর থেকে বের করে মারধর করে মেয়েদের নিয়ে যায়। ওদের বিচার করবে কে? ওদের উপযুক্ত বিচার চাই। শেখ হাসিনাকে আবার চাই। দাদা, বাংলাদেশে এখনো হিন্দুরা অত্যাচারিত। বেছে বেছে হিন্দু বাড়িতেই ডাকাতি এবং মেয়েদের যৌন নির্যাতন চলছে। গ্রামগঞ্জে সন্ধে নামলেই হিন্দু এলাকায় নিজেরাই পাহারা দিচ্ছে, প্রশাসনের কোনো লোক নেই। এরকম আর কতদিন চলবে? দাদা, নমস্কার নিবেন। গত 5/8/2024 তারিখে বাংলাদেশের খুলনা বিভাগের অধীন মাগুরা জেলার সদর উপজেলাস্থ সত্যজিৎপুর গ্রামে সনাতন ধর্মাবলম্বী পরিবারের গোয়ালঘর থেকে 59টা গরু জোরপূর্বক ডাকাতি করে নিয়ে যায়। বিষয়টি আপনার মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণের অনুরোধ জানাচ্ছি। ভালো হওয়ার কোনো লক্ষণ নেই। এখন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হিন্দু শিক্ষকদের জোরপূর্বক দলে দলে জামাত বিএনপি লোকজন জড়ো হয়ে পদত্যাগ করতে বাধ্য করছে। এ এক বিভৎস অত্যাচার। এরকম আরো বহু কমেন্ট আছে, বহু, কত বলবো আমি। এই পরিস্থিতিতে গতকাল শনিবার দিন বিকেলে একটা জরুরি বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রক্ষামন্ত্রী রাজনাথ সিং, এনএসএ অজিত দোভাল এবং আমাদের বিদেশমন্ত্রী জয়শঙ্করজি। তাদের মধ্যে কথাবার্তা হয়েছে। কি কথাবার্তা হয়েছে সে তো আর আমরা জানতে পারবো না। কিন্তু আজকে বিকেলে 3 বাহিনীর প্রধানকে ডেকে পাঠানো হয়েছে। এখন বিকেল কটায় আমি জানি না, সে খবর এখনো পাইনি, কিন্তু ডেকে পাঠানো হয়েছে। একটা উচ্চ পর্যায়ের বৈঠক কিন্তু হবে। অবস্থা কিন্তু ধীরে ধীরে খারাপের দিকেই যাচ্ছে। কোন রকম ভালো কিছু হওয়ার আশা নেই। আর হবে কি করে? ডক্টর ইউনূসের কথা কেউ শুনছে না। উনি মাঝে মাঝে রেগে যাচ্ছেন, ওনার কথা কেউ শুনছে না। ছাত্ররা যে দাবি করছে সেই দাবি অনুযায়ী কাজ করতে হবে, ব্যাপারটা এরকম। আর ছাত্ররা এখন মাঠে নেবে, সে বাসের মধ্যে ঢুকে যাচ্ছে, অটো চেক করছে,
তারপরে হোটেলের মধ্যে ঢুকে যাচ্ছে, চেকিং হচ্ছে, রাস্তাঘাটে এমন ট্রাফিক হচ্ছে যে আপনার 1 ঘন্টার রাস্তা 2 ঘন্টা লেগে যাচ্ছে। মানে অত্যাচারের সীমা নেই। আর গ্রামে গঞ্জের দিকে ফাঁকা জায়গায় যেখানে আলো ফালো নেই সেখানে হচ্ছে চূড়ান্ত লুটতরাজ আর ডাকাতি। প্রশাসন বলে কিচ্ছু নেই, পুলিশ তো নেই। পুলিশ এখন বলছে আমাদের পোশাক বদলে দাও, আমাদের পোশাক বদলে দাও, ওই পোশাক আমরা আর পরবো না, ওতে এখন লোকে দেখলে আমাদের মারবে। পুলিশকে অনুরোধ করে তাদেরকে ব্যারাকে ফিরিয়ে আনার চেষ্টা করছে, কিন্তু মাত্র 20% পুলিশ ফিরেছে, 80% পুলিশ এখনো ফেরেইনি, কাজে আসছে না। তারা মার খাওয়ার ভয়ে, নইলে মেরে ওই পোল থেকে দড়ি দিয়ে টানিয়ে দেবে। আমার ভিডিওর কমেন্টগুলো দেখবেন, কমেন্টগুলো দেখলে মাথা খারাপ হয়ে যাবে। কিন্তু মানে সরকার চালাতে গেলে যে কত অসুবিধে আছে, ও তো নিচে মাঠে বসে কমেন্ট লিখলে তো হবে না। এইবারও হয়েছে কি, ভারত সরকার তো, আমি তো আগেই বলেছি, ভারত সরকার সমস্ত আমদানি রপ্তানি বন্ধ করে দিয়েছে, অনির্দিষ্টকালের জন্য বন্ধ। যেগুলো 3 মাসের জন্য যাচ্ছে আসছে সেটা ছেড়ে দিন, সেগুলোতে অ্যাডভান্স যেগুলো আছে সেগুলো ছেড়ে দিন, সেগুলো যাওয়া হয়ে গেলে তারপরে বন্ধ হয়ে যাবে। এই পরিপ্রেক্ষিতে গতকালকে অন্তর্বর্তী সরকারের যিনি বিদেশ মন্ত্রকের দায়িত্বে আছেন, তিনি আমাদের মানে ঢাকায় অবস্থিত আমাদের যে রাষ্ট্রদূত তার সঙ্গে দেখা করেছেন। দেখা করে বলেছেন চাল ডাল সহ নিত্য প্রয়োজনীয় জিনিস যাতে ভারত থেকে পাঠানো বন্ধ না হয় তার জন্য ভারতীয় রাষ্ট্রদূতকে অনুরোধ জানালেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিদেশ উপদেষ্টা। বুধবার ঢাকার বিদেশ মন্ত্রকের কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত প্রণয় বার্মা। মানে প্রণয় বার্মার মারফত এবার হাতে পায়ে ধরছে যে করে হোক আমাদের খাবারটা পাঠান, খাবার না পাঠালে আমরা মরে যাব। এই বাংলাদেশে এখন বর্তমান পরিস্থিতি। এর মধ্যে ভান্ডা ফোর করে দিয়েছে, আমেরিকার ভান্ডা ফোর করে দিয়েছে খোদ ওয়াশিংটন পোস্ট। ওয়াশিংটন পোস্ট যেটা লিখছে, বাংলাদেশ ইস্যুতে ভারতের হস্তক্ষেপ, ওয়াশিংটন পোস্টের গোপন তথ্য পাস। যুক্তরাষ্ট্রকে শেখ হাসিনার উপরে চাপ বন্ধ করতে বলেছিল ভারত। মানে ভারত যুক্তরাষ্ট্র যে চাপ দিচ্ছিল মানে শেখ হাসিনার উপরে, সেটা বন্ধ করতে বলেছিল ভারত। বৃহস্পতিবার 15ই আগস্ট মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট এমনই এক তথ্য প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপরে চাপ প্রয়োগ বন্ধ করার উদ্দেশ্যে পশ্চিমা দেশগুলিকে আহ্বান জানিয়েছিল ভারতীয় কর্তৃপক্ষ। প্রতিবেদনে বলা হয়, শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার 1 বছর আগে থেকেই ভারতীয় কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে লবিং করছিল, মানে কথাবার্তা বলছিল যাতে এইরকম কিছু না করা হয়, চাপ সৃষ্টি না করা হয়। বৃহস্পতিবার মার্কিন ও ভারতীয় কর্মকর্তাদের উদ্ধৃত করে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের রাজনৈতিক উত্তেজনা বাড়তে থাকায় শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার আগে যুক্তরাষ্ট্রকে বাংলাদেশ ইস্যুতে শিথিলতার প্রদর্শন করার জন্য চাপ দিয়েছিল ভারত। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, মার্কিন কূটনীতিকরা এই বছরের জানুয়ারিতে বাংলাদেশের জাতীয় নির্বাচনের আগে বিরোধী দলের নেতাকর্মীদের এবং সমালোচকদের গ্রেপ্তার করার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সমালোচনা করেছিলেন। জানুয়ারি নির্বাচনের আগে বাংলাদেশে কিভাবে পরিস্থিতি মোকাবিলা করতে হবে তা নিয়ে মার্কিন সরকারের মধ্যে মতবিরোধ দেখা দেয়। তৎকালীন রাষ্ট্রদূত পিটার হাস এবং অন্যান্য কর্মকর্তারা শেখ হাসিনার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার পক্ষে যুক্তি দেন। তবে কিছু মার্কিন কর্মকর্তা মনে করতেন শেখ হাসিনাকে বিচ্ছিন্ন করা খুব একটা লাভজনক হবে না। ভারতের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার নেতিবাচক দিকগুলো বিবেচনা করা হয়েছিল, মানে ভারতকে টাইট দেবে মনে করেছিল, কিন্তু আবার দেখেছে যে ভারতকে টাইট দেখলে নিজেরা টাইট খেয়ে যাবে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং নভেম্বরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন এবং পররাষ্ট্রমন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠক করেন। সেখানে বিষয়টি আলোচনা হয়। ভারতের জাতীয় উপদেষ্টা অজিত দোভাল ওয়াশিংটন সফরকালে গুরুত্ব ভূমিকা পালন করেছিলেন। তার মানে আমেরিকা যেটা বলছিল আমি কিছু জানি না এই সমস্ত হয়েছে বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপার বলে গতকালকে যেটা দেখিয়েছিলেন না, যে আপনার এটা আর্টিকেলটা,
পুরোটা হচ্ছে ভুয়ো। এই খবরটা বেরোনোর সঙ্গে সঙ্গে ওয়াশিংটন পোস্ট একেবারে খোলাখুলি বার করে দিয়ে পরিষ্কার করে দিয়েছে যে পুরোটাই আমেরিকার খেলা, আমেরিকা ভেতরে ভেতরে খেলে আজকে বাংলাদেশের এই অবস্থা তৈরি করে এখন তালা চাবি বেড়ে নিজেরা পালিয়ে গেছে। এখন ভারতের কাছে এসে বলছে তোমরা কিছু একটা করো। তো ভারত বলেছে আমরা কি করবো? তো আপনি আগুন লাগাবেন না, দমকল নিয়ে আমি ছুটবো? হয় নাকি? তারপরে আবার অ্যান্টনি ব্লিংকেন আবার প্রস্তাব দিয়েছে, ঠিক আছে আমরা মানবাধিকার ইস্যুতে আমরা একসঙ্গে কাজ করবো। কারণ মুখ বাঁচাতে হবে তো, বিশ্বের কাছে মুখ না বাঁচা হবেই করে। সবাই তো ছিচি করছে এখন। বাংলাদেশটা একটা সুস্থ দেশকে অস্থির করে দিয়ে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের একটা ভয়াবহ অবস্থা সৃষ্টি করে মার্কিনরা একদম রাষ্ট্রদূত কার্যালয় বন্ধ করে তারা পালিয়ে গেল। সেন্ট মার্টিন দ্বীপ তাদের চাই, তার জন্য কয়েক হাজার লোক মরে যাক, কি যায় আসে না। এখন মনে হয়েছে না মুখ বাঁচাতে হবে, তাই এখন ভারতের সঙ্গে এখন বলছে যে আমরা গিয়ে একসঙ্গে মানবাধিকারের ব্যাপারে আমরা একসঙ্গে কাজ করতে রাজি আছি। ভারত বলেছে ঠিক আছে, মানবাধিকারের ব্যাপারে তো আমরা কথা বলছি, তোমরা যদি আসো তাহলে ঠিক আছে। এখন সবকিছু দেখুন সরকারের ওপরে ছাড়লে হবে না, আমাদেরও কিছু করতে হবে। কালকে রাতে আমি ডক্টর সুব্রমণিয়ান স্বামীর সঙ্গে রাত্রেবেলা কথা বলেছি, অনেকক্ষণ কথা হয়েছে। রাজ ঠাকরের সঙ্গে কথা বলেছি। তাদের সঙ্গে কথা বলার পর আমি একটা সিদ্ধান্ত নিয়েছি তাদের পরামর্শ অনুযায়ী, যে আমার যে এখানে যে সমস্ত সাংবাদিক বন্ধু বান্ধব আছে, এইসব গুণীজন, তারপরে যত আছে না, তাদের উপরে আমার ভরসা নেই, ওসব কেনা গোলাম। যারা সাংবাদিক বন্ধু আছে, দিল্লির যারা সাংবাদিক বন্ধু আছে, এবং যারা বড় বড় মানুষ যাদের আমি পরিচিত, যাদেরকে চিনি, যারা বড় বড় ব্যবসায়ী আছেন কলকাতায় এবং দিল্লিতে, যে সমস্ত বড় বড় ব্যবসায়ী আছেন, বোম্বেতে আছেন, তাদের কিছু কিছু লোকের সঙ্গে আমাদের আলাপ আছে। তাদের সমস্ত সই সংগ্রহ করে আমি একটা কপি দেবো সুব্রমণিয়ামজিকে, একটা কপি দেবো আমি রাজ ঠাকরেকে, একটা কপি দেবো আমি অমিত শাহকে, একটা কপি দেবো রাজনাথ সিংকে, আর একটা কপি দেবো আমি আমাদের বিরোধী দলনেতা সংসদের রাহুল গান্ধীকে। এবং সুব্রমণিয়ান স্বামী বলেছেন তিনি কনস্টিটিউশন কোর্টে, সাংবিধানিক বেঞ্চে তিনি একটা মামলা করবেন। কারণ মামলাটা আমাদের সংবিধানে আছে, যেটা হচ্ছে সংখ্যালঘুদের সুরক্ষা সাংবিধানিক অধিকার। তার ফলে সেই সাংবিধানিক অধিকার পালিত হচ্ছে না, লঙ্ঘিত হচ্ছে। তারা কোথায় আছে? যেহেতু আমাদের সিএ তৈরি আছে, তাহলে সেই অবস্থায় সরকারের ভূমিকা কি সেটা আমাদের জানতে হবে। সেটা জানার জন্য সুব্রমণিয়ান স্বামী তিনি এই মামলাটা লড়বেন। দেখুন ওনাকে টাকা দেওয়ার মতো পয়সা আমাদের নেই, এবং উনি চাইবেনও না। আমার সঙ্গে যা সম্পর্ক উনি চাইবেন না, উনি নিজে থেকে এগিয়ে এসে বলেছেন যা যা করার আমি করব, সমস্ত তথ্য এনে আমাকে দাও, আমি করব। এবার আমি এই সমস্ত তথ্যপত্র আমি সমস্ত জোগাড় টোগাড় করে এবার আমি দিল্লি যাব, ওখান থেকে বোম্বে যাব, সমস্ত কাজকর্মগুলো আমি ওখানে বসে বসে করব। তাই এই জন্য হয়তো আমার 2-1 দিন হয়তো দেখবেন যে আমি হয়তো ভিডিও দিতে পারছি না, হয়তো অন্য জায়গা থেকে ভিডিও করছি বা ভিডিও দিতে পারছি না। আর যদি মেলে সমস্ত কিছু হয়ে যায় তাহলে তো ওয়েল অ্যান্ড গুড। এখন দেখা যাক সেটা কি হয়, সেটা এখন পরবর্তী আলোচনার বিষয়। তবে একটা কথা আমি বলি, সবাই যদি ঘুমিয়ে থাকে সব সরকার করবে, আমাদের কোনো দায়িত্ব নেই, আমাদেরও সামাজিক দায়িত্ব আছে। আমিও এর শেষ দেখে ছাড়বো যে বাংলাদেশি হিন্দুদের উপর অত্যাচার বন্ধ হয় কিনা, আর সরকার কি ব্যবস্থা নিচ্ছে। সরকার এসে কোর্টে বলুক আমি এই ব্যবস্থা নিচ্ছি। ঘুষকে মারেঙ্গে ফারেঙ্গে ওসব গল্প শুনে লাভ নেই। কি হচ্ছে ফিল্ডে কি করছে সেটা আমাদের জানা দরকার, ভারতবাসীর জানা দরকার, হিন্দু সনাতনীদের জানা দরকার। দর্শক, ভিডিওটা অনেক লম্বা হয়ে গিয়েছে, তাই আমি আর ভিডিওটা বাড়াবো না। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং ভালো থাকবেন। নমস্কার।